আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন। টিউটোরিয়াল পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে আবারও আপনাদের মঈন স্যার হাজির একটা খুবই দুর্দান্ত সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে। আর আপনারা সবাই জানেন যে বর্তমান বিশ্ব রাজনীতির একদম সেন্টার পয়েন্টে আছে মধ্যপ্রাচ্য। আজকে আমরা মধ্যপ্রাচ্যের ম্যাপটাকে অ্যানালাইজ করব, সেই ম্যাপগুলো সম্পর্কে জানবো, একদম একে একে আপনাদেরকে দেখাবো মূলত কোন জায়গায় কি আছে কি না আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করতে পারবেন তারা মধ্যপ্রাচ্যের চলমান যে রাজনৈতিক কলহ সবকিছু নিয়ে ইনশাল্লাহ একটা বিস্তারিত ধারণা পাবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে, দেরি করার কোনো সুযোগ নাই। খুবই দ্রুত আপনাদের সকল ফ্রেন্ড সার্কেলদেরকে একটু মেনশন করে দেন, একটু হাইলাইট করে দেন, এবং আজকের ক্লাসটা করার জন্য সকলকে একটু ইনভাইট করে দেন। ওকে, আমরা জানি যে আমাদের টিউটোরিয়াল পরিবারের পক্ষ থেকে অনেক দিন ধরেই কিন্তু আপনাদের যে কোনো সেক্টরে প্রিপারেশনের যদি কোনো জানার থাকে, কোনো কিছু শেখার থাকে, সেক্ষেত্রে আমরা সাহায্য করে আসছি। এবং তারই ধারাবাহিকতায় আজকের ফ্রি ক্লাসটা কিন্তু আপনাদের জন্য একটা দুর্দান্ত ফ্রি ক্লাস হতে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে এই মধ্যপ্রাচ্যের সংকট, যেটার কিন্তু প্রভাব বাংলাদেশে পড়েছে, আমাদের তেলের পাম্পগুলোতে বিশাল রকম প্রভাব কিন্তু পড়েছে। তো এই সবগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেরি করার কোনো সুযোগ নাই। যারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কষ্ট করে কমেন্টে জানান যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন, এবং সবাই একটু কষ্ট করে আজকের ক্লাসটা একটু শেয়ার করে দেন। সবাই খুবই দ্রুত আজকের ক্লাসটা একটু শেয়ার করে দেবেন, এবং আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে @, লিখে হাইলাইট করে দেন, যেন সবাই আজকের ক্লাসটা করতে পারে এবং সবাই মধ্যপ্রাচ্যের চলমান ক্রাইসিস সম্পর্কে জানতে পারে। হ্যাঁ, অনেক জায়গায় তুলিকা তুলি বলেছে স্যার, অনেক জায়গায় কারেন্ট নাই, বিদ্যুৎ বিভ্রান্তি চলছে, অর্থাৎ লোডশেডিং হচ্ছে। তো এটা এটা সত্য, এবং আমরাও এতক্ষণ ধরে একটু ওয়েট করছিলাম। আমাদের এখানে বিদ্যুতের অনেক ঝামেলা দেখা দিচ্ছে, এমনও হতে পারে ক্লাসের মাঝখানেও বিদ্যুৎ চলে যেতে পারে, হু নোস। কিন্তু আমরা ট্রাই করব আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করার, এবং সকল ফ্রেন্ড সার্কেলদেরকে আজকের ক্লাসটাতে একটু ইনভাইট করার চেষ্টা করব। ওকে ওকে, আমি দেখি কারা কারা যুক্ত হচ্ছেন। সবাই একটু কষ্ট করে একটু জানান, প্রেসাররা সবাই একটু কষ্ট করে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন। এবং টিউটোরিয়াল পরিবারের 1 লক্ষ পরিবারের কিন্তু আপনারা সদস্য, এবং আমরা খুবই গর্বিত যে আপনাদের সবাইকে আমরা একটা প্ল্যাটফর্মে আনতে পেরেছি, একটা ছাদের নিচে আনতে পেরেছি। ওকে, আশা করছি সবাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অলরেডি। ওকে, আমাদের সাথে আছে নীল অনুভূতি, ওয়ালাইকুম আসসালাম। আশিক বিল্লাহ আছেন আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। গাজী কাউসার, ওয়ালাইকুম আসসালাম স্যার। আশিক বিল্লাহ নওগাঁ থেকে আছে, ভোলা থেকে আছে আসিয়া আক্তার, মাশাআল্লাহ। ওকে, তো যে যেখান থেকে যুক্ত হন না কেন, সবাই একটু কষ্ট করে জানাবেন আমাকে যে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন। আর আজকের ক্লাসটা কিন্তু আমি আবারও বলে দেই প্রিয় স্যারেরা, আজকের ক্লাসটা কিন্তু মধ্যপ্রাচ্যের সংকটের উপরে, এই যে পুরো মধ্যপ্রাচ্যে যা কিছু হচ্ছে সেটাই আপনাদের মঈন স্যার আলোচনা করবে আজকে। তো সবাই একটু খুবই দ্রুত একটু শেয়ার করে দিবেন। যারা যারা শেয়ার করবেন তারা কিন্তু এই দুর্দান্ত পিডিএফটা পাবেন। দেখেন, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক তথ্য আছে আজকে। এই পিডিএফটা কিন্তু আপনাদেরকে দেয়া হবে। তো যারা যারা শেয়ার করবেন না তারা কিন্তু এই পিডিএফ গুলো পাবেন না। তাহলে অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে, এবং শেয়ার করলেই কিন্তু আপনারা আজকের ক্লাসের যে পিডিএফ আছে, এই এক্সক্লুসিভ ক্লাস পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। তাহলে আমি একটু দেখবো কারা কারা শেয়ার করছেন। শেয়ার হলে শেয়ার ডান লিখবেন, অবশ্যই একটু শেয়ার ডান লিখবেন। তেতুলিয়া থেকে আব্দুর রহমান স্যার আছেন আমাদের। ওকে, আনাস স্যার আছেন কুড়িগ্রাম থেকে। জান্নাতুল জুই স্যার আছেন নরসিংদী থেকে। গত ক্লাসে একটা অফলাইন ক্লাসে আমি একজন নারী শিক্ষার্থীকে স্যার বলে সম্বোধন করেছিলাম। তো হঠাৎ করে একজন শিক্ষার্থী আরেকজন বললেন যে স্যার উনি তো নারী, ওনাকে স্যার কেন বলছেন, ওনাকে তো ম্যাডাম বলা উচিত। সত্যিকার অর্থে আপনি যখন একটা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কোন একটা হায়ার লেভেলের জব করবেন, সেখানে কিন্তু কোনো ম্যাডাম শব্দ নাই, এটা একটু মাথায় রাখেন। সেখানে সবাই স্যার। তো সেক্ষেত্রে এখানে যারা আছেন ছেলে মেয়ে সকল শিক্ষার্থীরা সবাই আজকে আমাদের স্যার, সবাই একটু কষ্ট করে জানাবেন। হ্যাঁ, ওকে, শেয়ার ডান। শাইন ইসলাম, আপনি প্রতি ক্লাসে শেয়ার করেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আশফিয়া কবির, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল জুই আছে আমাদের সাথে, শাইনি আছে, গাজী আছে, অনেক ধন্যবাদ। শাবনুর আক্তার, ওকে, মাশাআল্লাহ। তো আশা করি সবাই আস্তে আস্তে যুক্ত হয়ে যাবে। আজকের ক্লাসটা কিন্তু এমসিকিউ বেসড ক্লাস না। আজকের ক্লাসটা আপনাদেরকে খাতা কলম নিতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে, এবং সেই খাতা কলমে যা যা লিখবো সবকিছু একটু আঁকার চেষ্টা করতে হবে, জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে। সকল ম্যাপ নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। শাবনুর আক্তার বলেছেন স্যার কেমন আছেন? একটু অসুস্থ, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, চলেন
প্রথমে যে জিনিসটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য, এই মধ্যপ্রাচ্য, পারস্য উপসাগর, পারস্য উপসাগর, ঠিক আছে। আপনারা দেখবেন এই নামগুলো বারবার উঠে আসছে, যে মধ্যপ্রাচ্য, পারস্য উপসাগর, তারপর এখানে একটা প্রণালী আছে হরমুজ, হরমুজ প্রণালী, ঠিক আছে। এই পাশে একটা সাগর আছে, এটার নাম হচ্ছে লোহিত সাগর, হ্যাঁ লোহিত সাগর, লোহিত সাগর। তো এই ডাটাগুলা বারবার বারবার কিন্তু আমাদের সামনে আসতেছে এবং আমরা এগুলো দেখতেছি। তো এই ডাটাগুলো কোথায়, আমাদের ম্যাপে কোথায়, কোন জায়গাতে কি, এটা একটা ম্যাপ আছে এখানে যদিও, কিন্তু ম্যাপটা একে একে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ এই পুরো ম্যাপটা ইনশাল্লাহ বুঝাবো। ম্যাপের কোথায় কোন গুরুত্বপূর্ণ অঞ্চল আছে, কোথায় বিরোধপূর্ণ অঞ্চল আছে, কোথায় কোন আমরা জানি যে সীমারেখা আছে, সবগুলোই আমরা জানবো এখান থেকে, কেমন। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটা শেয়ার করে দেবেন, ঠিক আছে, একটু শেয়ার করে দেবেন এবং আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে 2 মিনিটের মধ্যে সবাইকে একটু যুক্ত করে দেবেন। ওকে, ওমর ফারুক ওয়ালাইকুম আসসালাম স্যার, গোলাম রব্বানি স্যার ওয়ালাইকুম আসসালাম, আব্দুল মালিক, রাসেল স্যার, জান্নাতের প্রত্যাশী, আফসানা কবির, শাইনি ইসলাম, সকলকে অনেক অনেক ধন্যবাদ। সেতু আছেন আমাদের সাথে। তাহলে দেখেন প্রিয় স্যাররা, সবাই একটু বলেন রেডি, আর দেরি করা যাবে না, অনেকক্ষণ হয়ে গেছে। একটু কমেন্ট করেন রেডি, যে আমরা খাতা কলম নিয়ে বসেছি। আজকে ইনশাল্লাহ মধ্যপ্রাচ্যের ম্যাপের যত ইস্যু আছে সবগুলা জেনে যাব আজকে। আজকে এই মধ্যপ্রাচ্য সম্পর্কে জেনে যাব। আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবেন তাদের সংবাদ দেখার প্রতি আগ্রহ বাড়বে, কারণ আপনি জানেন যে এটা কোথায় হচ্ছে, কোন জায়গাটাতে হচ্ছে। সত্যিকার অর্থে আমাদের মাথায় যদি ইমাজিনেশনটা নাই আসে, তখন আমরা কিন্তু সেই জিনিসটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি না। আমরা যখন ইমাজিনেশন পাওয়ারটাকে বিল্ড আপ করতে পারবো, তখনই কেবল আমরা একটা কিছু সম্পর্কে ভালোভাবে সমৃদ্ধভাবে জানতে পারবো। ওকে, সবাই একটু বলেন স্যার রেডি, রেডি বললে আমরা শুরু করে দেবো। ওকে, আশমিকা কবির রেডি। আপনাদের জন্য একটু বলে রাখি মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটাতে যেখানে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে, সেটার মূল কলকাঠি নাড়ছে যে সে হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত এই অঞ্চলটা, যেটার নাম হচ্ছে ইসরায়েল। এটা হচ্ছে ইসরায়েল, এবং এটার সাথে যে যুদ্ধে লিপ্ত হয়েছে এটা হচ্ছে এই বিশাল দেশটা, এই বড় দেশটা, এটার নাম হচ্ছে ইরান। তাহলে দেখেন এগুলার সাথে যুদ্ধ হচ্ছে, এটার সাথে যুদ্ধ হচ্ছে এটার। কিন্তু ইরান শুধু একা আমরা জানি যে ইসরায়েলকে মারছে না, বরং পারস্য উপসাগরীয়, যেটা হচ্ছে পার্সিয়ান গালফ, এই পারস্য উপসাগরীয় তীরবর্তী যে দেশগুলো আছে, যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, নৌ ঘাঁটি, বিমান ঘাঁটি আছে, সবগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এবং একা এই লোক এতগুলো দেশের উপরে কিন্তু অ্যাটাক করতেছে। তো আমরা এগুলো সবগুলোই বিস্তারিত জানবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, একজন বলছেন মোহাম্মদ গোলাম রব্বানি বলেছে রিয়েলি আই উইল কিল ডোনাল্ড ট্রাম্প। ওকে, আচ্ছা যাই হোক। আচ্ছা, পরেটা আমরা দেখি, আমরা একটা জিনিস সম্পর্কে একটু জানবো, এই যে অপারেশন এপিক ফিউরি সম্পর্কে জানবো। তারপরে আমরা আমরা একটা গুরুত্বপূর্ণ আরো বিষয় সম্পর্কে জানবো, অপারেশন ট্রু প্রমিস যতগুলো হয়েছে, ট্রু প্রমিস 1, ট্রু প্রমিস 2, 3 এন্ড হচ্ছে ট্রু প্রমিস 4। তারপর হচ্ছে যেটা আইআরজিসি বলে আর কি, ইরানের রেভলিউশনারি যে গার্ড আছে, সেটা সম্পর্কে জানবো। তো এগুলো জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যের ম্যাপ, এবং ম্যাপে কি কি আছে, কি আসে বিষয়, পুরো বিস্তারিত। তো সেটা আজকে শুধু ম্যাপ থেকে দেখাবো না, বরং আমি একদম একে একে ছোট ছোট আঙ্গিকে আপনাদের সব কিছু বিষয়টা ধরিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলেন আমরা এটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, মূল যে জায়গাটাতে আমাদের ঝামেলা, যে এই জিনিসটা নিয়ে ঝামেলা, আপনারা একটু কষ্ট করে খাতায় একটু আঁকার চেষ্টা করেন, লিখার চেষ্টা করেন, এবং তথ্যগুলো অন্তত লিখার চেষ্টা করেন। প্রথম আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে এই ছোট্ট দেশটা, এই যে ছোট্ট একটা দেশ, এই ছোট্ট দেশটার উপরেই বা এই ছোট্ট দেশটার উপর ভিত্তি করে মূলত এই অঞ্চলের সকল রাজনীতি, সকল পরাশক্তিদের আনাগোনা সবকিছু ডিপেন্ড করে। এবং আপনি জানেন এই দেশটার নাম কি? এই দেশটার নাম হচ্ছে ফিলিস্তিন। কিন্তু এই দেশটা দখল করে দখলদার বাহিনীরা এই দেশটার নাম দিয়েছে 1948 সালে ইসরায়েল। তো দেখেন এটার নামই হচ্ছে ফিলিস্তিন, এটার নামই হচ্ছে ফিলিস্তিন, ফিলিস্তিন। এবং এখানে দখল করে যারা আছে তাদের নাম হচ্ছে ইসরায়েল, তাদের নাম হচ্ছে ইসরায়েল। কথা কি বুঝতে পেরেছেন? তো আমরা এই জিনিসটাকে বড় করে দেখব, আশেপাশের যে অঞ্চলগুলো আছে সেগুলোকে একটু ছোট করে দেখবো। আগে এই অঞ্চলটা একটু বড় করে শিখি, চলেন।
তো একটু খেয়াল করবেন, এই যে বড় অঞ্চলটা, এই অঞ্চলটা এটা হচ্ছে প্যালেস্টাইন অথবা ইসরায়েল, যার মধ্যে এই ছোট্ট জায়গাটা, এই ছোট্ট জায়গাটা, এই যে এটাকে বলা হয় গাজা উপত্যকা। আপনারা নাম শুনেছেন হয়তোবা, যেখানে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে একদম নির্বিচারে গুলিবর্ষণ করে, বোমাবর্ষণ করে ইসরায়েলিরা। তাহলে এটার নাম হচ্ছে গাজা, গাজা উপত্যকা। বর্তমান সময়ে ফিলিস্তিনিরা এই গাজা উপত্যকায় থাকে এবং তার ঠিক অপোজিটে একটা অঞ্চল আছে যেটার নাম হচ্ছে ওয়েস্ট ব্যাংক। এই অঞ্চলটার নাম হচ্ছে ওয়েস্ট ব্যাংক, ওয়েস্ট ব্যাংক, অথবা এটাকে আপনি অন্য নামে বলতে পারেন পশ্চিম তীর, পশ্চিম তীর। তাহলে এটাকে আপনি বলতে পারেন ওয়েস্ট ব্যাংক অথবা পশ্চিম তীর। এটার নাম কেন পশ্চিম তীর হয়েছে সেটাও একটা আলোচনা আছে, আমি এটা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আরো ফার্দার আলোচনা করব। তো আমি আজকে আপনাদের কমেন্ট কিন্তু দেখছি না, কারণ আজকের ক্লাসটা প্রতিদিনের মতো এমসিকিউ টেস্ট না, বরং একটা রেগুলার ক্লাসের মতো, অফলাইন ক্লাসের মতো। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং এই ডাটাগুলা সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন, কেমন? ওকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে ওবায়দুল্লাহ স্যার যুক্ত হয়েছেন, খাতা কলম নিয়ে আজকে ক্লাসটা করার অনুরোধ রইল। হ্যাঁ, তো এবার দেখেন প্রিয় স্যারেরা, আগে আমরা আশেপাশের দেশগুলো সম্পর্কে জানি। এই গাজা এবং পশ্চিম তীর, এই অঞ্চলটা, এই যে গাজা এবং এই পাশে যে পশ্চিম তীর আছে, এই যে পশ্চিম তীর, এই দুইটা অঞ্চলে যারা বসবাস করে তারাই মূলত হচ্ছে ফিলিস্তিনি, অথবা আমরা বলতে পারি এই অঞ্চলটা হচ্ছে ফিলিস্তিন, ফিলিস্তিন, এই অঞ্চলটা হচ্ছে ফিলিস্তিন। আর তার মাঝখান যে অঞ্চলটা, পুরোটা অঞ্চল জুড়ে যে অঞ্চলটা আছে, ফাঁকা অঞ্চলটা যেটাতে দখল করে রেখেছে যে দেশটা, সেই দেশটার নাম হচ্ছে ইসরায়েল। এই দেশটার নাম হচ্ছে ইসরায়েল। ওকে, আপনারা হয়তো নাম শুনেছেন এবং এটা নাম শুনে না এমন কোনো মানুষই নেই, কারণ আমরা এটা প্রতিনিয়ত সময় দেখছি। তাহলে এটা হচ্ছে ইসরায়েল, কেমন? এই যে এটা হচ্ছে ধরেন ইসরায়েল, আমরা ইসরায়েলটাকে ইসরায়েলের জায়গায় পৌঁছে দিই। এটা হচ্ছে ধরেন ইসরায়েল, এই যে এটা হচ্ছে ইসরায়েল, এটা হচ্ছে ইসরায়েল। তাহলে এই মাঝখানের যে জায়গাটা, এই মাঝখানের জায়গাতে দখল করে আছে যে দেশটা, সেই দেশটার নাম হচ্ছে ইসরায়েল। আপনারা এতটুকু পর্যন্ত সবাই পারবেন। এখন কথা হচ্ছে, এই ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার যে দ্বন্দ্ব, সেটা কিভাবে শুরু হয়েছে না হয়েছে সেগুলো সম্পর্কে আমি আগেও বলেছি, আমরা একটু পরে আলোচনা করব। আগে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তার আশেপাশের অঞ্চল, অঞ্চল পরিচিতিটা আমরা আগে জানবো। তো দেখেন, আমাদের এই ইসরায়েল বা প্যালেস্টিন, আমরা ইসরায়েল নামের কোনো রাষ্ট্রকে ধরবো না, ফিলিস্তিন ধরবো। এই ফিলিস্তিন এবং উত্তর দিকে একটা রাষ্ট্র আছে, এটার এই অঞ্চলটাতে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটার নাম হচ্ছে লেবানন, লেবানন। লেবাননের রাজধানীর নাম হচ্ছে বৈরুত, বৈরুত। এবার দেখেন, লেবাননের উপরে বিশাল বড় আরো একটা রাষ্ট্র আছে, এটা ইসরায়েলের সাথেও সীমান্ত আছে, এটার নাম হচ্ছে সিরিয়া, সিরিয়া। এবং সিরিয়ার যে রাজধানী, সে রাজধানীর নাম হচ্ছে দামেস্ক, দামেস্ক। তাহলে সিরিয়া, দামেস্ক। তাহলে আমরা দেখেন দুইটা রাষ্ট্র পেলাম, একটা হচ্ছে লেবানন আর একটা হচ্ছে সিরিয়া। এবার আমরা এটা আরো উপরের দিকে যদি যাই, এই পাশটাতে এই দিকে আরেকটা বড় রাষ্ট্র আছে, মানে তুলনামূলক বড় রাষ্ট্র। এটা তো খুবই ছোট রাষ্ট্র ইসরায়েল বা ফিলিস্তিন। এই রাষ্ট্রটার নাম হচ্ছে তুর্কিয়ে, বা যেটাকে আমরা নাম দিয়েছি তুরস্ক। তুরস্ক তো এখন ডাকে না, আগে ডাকা হতো। বর্তমানে এটার নাম রিসেপ তাইপ এরদোগান তিনি দিয়েছেন তুর্কিয়ে, ঠিক আছে, তুর্কিয়ে। এবং তুরস্ক বা তুর্কিয়ার যে রাজধানী, রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা, আঙ্কারা। অনেকে আবার ভুলে ইস্তাম্বুল দিয়ে দেয়। ইস্তাম্বুল হচ্ছে এটার প্রাচীনতম শহর, যেটাকে কনস্টান্টিনোপল বলা হতো, কিন্তু এটা কনস্টান্টিনোপল নয়, বরং রাজধানী হচ্ছে আঙ্কারা। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার দেখেন, আরো কিছু দেশ সম্পর্কে আমরা জানবো এবং সেই দেশগুলোর অবস্থান সম্পর্কে আমরা ক্লিয়ার একটা ইমেজ নেওয়ার চেষ্টা করব। তো গাজা এবং ফিলিস্তিনটাকে আমরা এখন আপাতত এক পাশে রেখে এই অঞ্চলটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আপনি খেয়াল করলে দেখবেন এখানে একটা সাগরের উৎপন্ন হয়েছে এবং এই সাগরটার নামই হচ্ছে লৌহিত সাগর, লৌহিত সাগর। তাহলে আমরা যদি বলি লৌহিত সাগরের অবস্থানটা কোথায়,
এই লোহিত সাগরের অবস্থানটা হচ্ছে মূলত এই ইসরায়েলের সীমান্ত বরাবর একদম সৌদি আরবের তীরবর্তী অঞ্চলটাতে। আর এটার নামই হচ্ছে লোহিত সাগর। এটার নাম কি বলেন তো? লোহিত সাগর। তাহলে এটা হচ্ছে লোহিত সাগর। তাহলে এটা হচ্ছে লোহিত সাগর। আমরা সাগরটা বাদই দিলাম। তাহলে আশা করছি আপনাদের সামনে একটা ক্লিয়ার ইমেজ আস্তে আস্তে আসতেছে। আমরা ইসরায়েলকে দেখেছি, লেবাননকে দেখেছি, সিরিয়াকে, তুরস্ককে দেখেছি, নিচে লোহিত সাগরটাকে দেখছি। এবার লোহিত সাগরের উত্তর দিকটাতে, লোহিত সাগরের যে উপরের দিকটা আছে, এই উত্তরের দিকটাতে এই অঞ্চলটাতে আছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর, যেটাকে আমরা মেডিটেরেনিয়ান সি বলি, ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর। আপনারা কি কেউ বলতে পারবেন এই ভূমধ্য সাগরের যে জলসীমা আছে বা এটার যে জল আছে বা পানি আছে, এটার সাথে লোহিত সাগর যেটা আছে, এই লোহিত সাগরের জলসীমাটাকে যুক্ত করা হয়েছে একটা বিখ্যাত খালের মাধ্যমে। এই খালটার নাম কি? কে বলতে পারবে? এখানে যে খালটা আছে, এই খালটার নাম কি? এটা কে বলতে পারবে বলেন? এখানে একটা খাল আছে, এই খালটার নাম কি? এটা কেউ বলতে পারবেন কিনা একটু জানান তো। যেটা ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে, এখানে একটা অবশ্যই জলরাশি আছে বা একটা খাল আছে, এই খালটার নাম কি? এই খালটার নাম কে বলতে পারবে? একটু কমেন্ট করেন দেখি। বলছে স্যার একটু লেখাটা মোটা করা যায় না? আচ্ছা ঠিক আছে, লেখাটা একটু মোটা করে নিচ্ছি, সমস্যা নেই। এই খালটার নাম কে বলতে পারবে? লোহিত সাগর। লোহিত সাগর। ওকে, ভেরি গুড। খাতা কলম নিয়ে বসে আছি স্যার, মাশাআল্লাহ। তো দেখেন প্রিয় শিক্ষার্থীরা, সুয়েজ খাল কে বলেছে রে? বলেছে হচ্ছে তাহজিবা না তেহজিবা? তেহজিবা সবার আগে বলেছেন। ওকে, আচ্ছা আচ্ছা, এটা কি লৌহিত দিয়েছে? দুঃখিত, এটা লৌহিত নয়, বরং হচ্ছে লোহিত, রেড সি। মানে ইংরেজিতে এটার প্রতিশব্দ হচ্ছে রেড সি। রেড সি, লোহিত সাগর। লোহিত না, বরং লোহিত। আচ্ছা, তো এই ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের যে পানিটা, এই পানিটাকে যে যুক্ত করেছে, এটাকে আমরা বলি সুয়েজ খাল। আপনারা অলরেডি আনসার করেও ফেলেছেন, এটা হচ্ছে সুয়েজ খাল। এই সুয়েজ খাল নিয়ে অনেক পড়াশোনা আছে। আপনারা দেখবেন এই সুয়েজ খালকে বলা হয় দ্য হাইওয়ে অফ ইন্ডিয়া। দ্য হাইওয়ে অফ ইন্ডিয়া বলা হয় এটাকে। এবং এই সুয়েজ খালটা 1859 থেকে 1869 পর্যন্ত এই 10 বছরে খনন করেছিল। এবং পরবর্তীতে, মানে এই সময়টাতে হচ্ছে খনন করা হয়, এই সময়টাতে খনন করা হয়, খনন করা হয়। এবং আমরা দেখেছি যে এই সুয়েজ খালটাকে জাতীয়করণ করা হয়। এই যে সুয়েজ খাল আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে জাতীয়করণ করা হয় 1956 সালে। 1956 সালে মিশর জাতীয়করণ করে। মিশর জাতীয়করণ করে। তাহলে 1956 সালে মিশর জাতীয়করণ করে যে খালটাকে, এটা নাম হচ্ছে সুয়েজ খাল। ভেরি গুড, ইয়েস, তেহজিবা রাইট আনসার। তারপর হচ্ছে ইউসুফ স্যার রাইট আনসার করেছেন, জাহিদুল্লাহ আনসার করেছেন রাইট আনসার, রাজিয়া স্যার আনসার করেছেন, মেহজাবিন স্যার রাইট আনসার করেছেন, কোয়াজি হজরত আলী। ওকে, ভেরি গুড। সুফি মোহাম্মদ আব্দুল গনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ওকে, সুয়েজ। রোকসানা আক্তার সবাই রাইট আনসার। আয়েশা সবাই রাইট আনসার। কাইয়ুম, ভেরি গুড। আচ্ছা, শাইনি ইসলাম বলেছে গ্রান্ড খাল। না, গ্রান্ড খাল এটা না, গ্রান্ড খাল কিন্তু চীনে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম খাল হচ্ছে গ্রান্ড খাল, প্রাচীনতম খাল হচ্ছে গ্রান্ড খাল, যেটা চীনে, 1127 কিলোমিটার। আচ্ছা, যাই হোক, তো এই সুয়েজ খালটা 1956 সালে মিশর জাতীয়করণ করে নেয়। এবং এটা জাতীয়করণ করেছিলেন যিনি, তার নাম হচ্ছে জামাল আব্দুল নাসের। এই নামটা মাথায় রাখবেন, জামাল আব্দুল নাসের। এই জামাল আব্দুল নাসের এটাকে জাতীয়করণ করেছিল। এবং যখন 1956 সালে মিশর এই খালটাকে জাতীয়করণ করে নেয়, তার ঠিক কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে ইসরায়েল কিন্তু মিশরের উপরে আক্রমণ করেছিল। এবং সেই যুদ্ধটার নাম হচ্ছে আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ, যেটা 1956 সালে হয়েছিল, এই যে জামাল আব্দুল নাসেরের সময়কালে। ভেরি গুড, ভেরি গুড। জি স্যার, খাল নিয়ে অনেক প্রশ্ন হয়, রাইট, খাল নিয়ে একটু পড়বেন। হ্যাঁ, তাহলে এই সুয়েজ খালটা আশা করছি পারবেন আপনারা সবাই। একটু বলেন তো সুয়েজ খালটা কি ডান কিনা? তাহলে সুয়েজ খাল কাকে যুক্ত করেছে?
ভূমধ্য সাগরকে যুক্ত করেছে লোহিত সাগরের সাথে বা লোহিত সাগরের সাথে। এবং এই অঞ্চলটাতে আছে সিনাই নামের একটা উপদ্বীপ, সিনাই নামের একটা উপদ্বীপ। এই সিনাই উপদ্বীপকে মিশরের মূল ভূখণ্ড থেকে পৃথক করেছে। তাহলে সবাই একটু বলেন প্রিয় স্যাররা যে সুয়েজ খাল পর্যন্ত ডান, এতটুকু যতটুকু করেছিস এতটুকু ডান, আমরা এতটুকু বুঝতে পেরেছি। একটু কমেন্ট করেন সবাই। ওকে ওকে, ভেরি গুড, অনেকেই মাশাআল্লাহ কমেন্ট করেছেন। জামাল আব্দুল নাসের, ওবাইদুল আনসার করেছেন, ওকে রোকসানা আনসার করেছেন, জামাল আব্দুল নাসের, মাশাআল্লাহ। ওকে, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে যদি ক্লিয়ার হয় আমি এটা মুছে দিচ্ছি, জামাল আব্দুল নাসেরের যে কাহিনীগুলো আছে বা সুয়েজ খালের যে কাহিনীটা আছে এটা আপাতত আমি মুছে দিচ্ছি। এবং আমরা এই অঞ্চলটা একটু ক্লিন করে নিই, কারণ আমাদের এখানে অনেক কিছু আরো দেখানোর বাকি আছে। আমরা একটা একটা জিনিস দেখাবো এবং এই জিনিসগুলো মুছে দেবো, কেমন? ওকে, এগুলো বাদ, কারণ আমাদের মূল ভূখণ্ড নিয়ে আমাদের আলোচনা, বাড়তি আলোচনাগুলো আমরা একটু পরে করবো। এই যে সিনাই উপদ্বীপ নিয়ে আমাদের পরে আলোচনা হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা সুয়েজ খাল পর্যন্ত পেলাম, কেমন? মাথায় রাখেন এই অঞ্চলটাতে আছে মিশর, এবং এই অঞ্চলটাতেও আছে মিশর, এটাতেও আছে মিশর। এই যে এটা কিন্তু এই অঞ্চলটাতেও আছে মিশর, এখানে আছে। মিশরের দক্ষিণ দিকে আছে সুদান, এবং এই অঞ্চলটা এই অঞ্চলটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। আপনার নাম শুনেছেন হয়তোবা, হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকা কিন্তু এই অঞ্চলটাতে আছে, যেটাকে মূলত হর্ন অফ আফ্রিকার 4টা দেশ আছে, আপনারা পড়েছেন আগে। হর্ন অফ আফ্রিকার কিন্তু 4টা দেশ আছে, যেটা 4টা দেশ এই অঞ্চলটাতে আছে, এই অঞ্চলটাতে হর্ন অফ আফ্রিকাতে। কি কি দেশগুলা? একটা হচ্ছে ইরিত্রিয়া, একটা হচ্ছে ইথিওপিয়া, একটা হচ্ছে সোমালিয়া, আর আরেকটা হচ্ছে জিবুতি। এই 4টা দেশ মিলে একসাথে এগুলোকে নামে ডাকা হয়, কি নামে বলে তো? হর্ন অফ আফ্রিকা নামে ডাকা হয়, এগুলোকে হর্ন অফ আফ্রিকা নামে ডাকা হয়। তাহলে আশা করছি প্রিয় স্যারেরা ক্লিয়ার, 4টা দেশ। এবং আমরা এটা একটা ট্রিক্সও দিয়েছিলাম যে হর্ন অফ আফ্রিকার দেশগুলো মনে রাখা খুবই ইজি ইস্যু, মনে আছে? আপনাদেরকে আগে পড়িয়েছিলাম আমি, ইজি ইস্যু মানে ইস্যু দিয়ে আপনারা মনে রাখতে পারেন আর কি। সু থেকে সোমালিয়া মাথায় রাখতে পারেন, ইজি ইস্যু। ই থেকে হচ্ছে ইরিত্রিয়া, জি থেকে হচ্ছে জিবুতি, আরেকটা ই থেকে ইথিওপিয়া, আর আরেকটা স থেকে হচ্ছে সোমালিয়া, সু বা স থেকে হচ্ছে সোমালিয়া। তাহলে ইজি ইস্যু, এই ইজি ইস্যু হচ্ছে হর্ন অফ আফ্রিকার দেশগুলো মনে রাখাটাই হচ্ছে ইজি ইস্যু। তাহলে এটা কিন্তু আমরা আগেও পড়েছিলাম, এবং আমাদের আগের যে ক্লাসগুলো আছে সেগুলোতে আপনাদের এই ট্রিক্স গুলো শেয়ার করেছিলাম। আচ্ছা, সুলতানা সালমা বলেছে স্যার আমরা লিখে নিয়েছি, এখন ক্লিন করব কিভাবে? আপনাদের তো ক্লিন করার দরকার নেই, আপনাদের তো খাতায় থাকবে, সমস্যা নাই। বাকি যে ডাটাগুলো আসবে সেগুলো অন্য জায়গায় লিখেন, এখানেই যে লিখতে হবে এমন তো না, তাই না? অন্য ছোট ছোট জায়গায় লিখেন। আফ্রিকার সিং বলা হয় হর্ন অফ আফ্রিকা। আচ্ছা ডান, এতটুকু পর্যন্ত ডান। আচ্ছা, হর্ন অফ আফ্রিকা আমরা এই পাশটা বুঝলাম যে লোহিত সাগরের এই দিকটা হচ্ছে পূর্ব দিক। তাহলে পূর্ব দিক যেটা, লোহিত সাগরের পূর্ব দিকটা হচ্ছে এশিয়া মহাদেশ, আর লোহিত সাগরের পশ্চিম দিক যেটা, এই পশ্চিম দিকটা হচ্ছে কিন্তু আফ্রিকা মহাদেশ, অন্ধকারচ্ছন্ন মহাদেশ, তাই না? পৃথিবীর বৃহদাকৃতির চিড়িয়াখানা। আর এটা হচ্ছে এশিয়া, পূর্ব দিকটা হচ্ছে এশিয়া। তাহলে যদি প্রশ্ন করা হয় যে এশিয়ার অবস্থান লোহিত সাগরের কোন দিকে, উত্তর, দক্ষিণ না পূর্ব, পশ্চিমে, খেয়াল করলে উত্তর দিকে কিছুটা অংশ থাকে, দক্ষিণ দিকে থাকে না, পশ্চিম দিকেও থাকে না, কিন্তু পূর্ব দিকে সবচেয়ে বেশি অংশ, মানে পুরোটাই পূর্ব দিকে। তো সেক্ষেত্রে আপনারা আনসার করবেন লোহিত সাগরের পূর্বে অবস্থিত এশিয়া মহাদেশ, আর পশ্চিমে অবস্থিত আফ্রিকা মহাদেশ। ওকে, ইজি ইস্যু, ভেরি গুড। ওকে, মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়েছি আশা করছি আপনারা সবাই এগুলো বুঝতে পারছেন। এবার আমরা আরো অন্য ডাটাগুলো সম্পর্কে একটু জানবো। দেখেন, এই ইসরায়েলের সাথে অনেক বড়, সবচেয়ে বড় যে বর্ডারটা, সবচেয়ে বড় যে দেশের বর্ডার আছে সেই দেশটার নাম হচ্ছে এরকম কিছুটা, দেশটা, এই দেশটার নাম হচ্ছে জর্ডান। এই দেশটার নাম হচ্ছে
জর্ডান, এবং জর্ডানের রাজধানীর নাম হচ্ছে আম্মান। আপনারা এইভাবে মাথায় রাখতে পারেন যে জ্বর উঠলে আমরা আম্মাকে ডাকি, তাহলে জর্ডান তার রাজধানী হচ্ছে আম্মান। ঠিক আছে, জর্ডান আম্মান, জর্ডান আম্মান। ওকে, আবরার আলিফ, আমার ছোট ভাই বলেছে ভাই পুরান হয়ে গেছি বলে কমেন্ট পড়েন না। আরে কমেন্ট পড়ছি তো। শাইনি আছে আমাদের সাথে, আব্দুল হাসিফ, তারপর আব্দুর রহমান। ইজি ইস্যু, ইজি ইস্যু, ভেরি গুড। ওকে, ইজি ইস্যুই, হ্যাঁ। ওকে, তারপর রোকসানা বলেছেন ইজি ইস্যু, রাইট, মাশাআল্লাহ। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত পারবেন। হ্যাঁ, তো এবার এই লোহিত সাগরের তীরবর্তী সবচেয়ে বড় যে দেশটা এবং বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে অশান্তির মূল কারণ হচ্ছে এই দেশটা। যদিও ইসলামিক রাষ্ট্র হিসেবে এই দেশটার কদর পুরো পৃথিবীতে সবচেয়ে উপরে, কিন্তু এই দেশটার বর্তমানে যে রুলার আছে, যে শাসক আছে, তারা মূলত পশ্চিমাদের একটা অনেক বড়, যাই হোক মিস ওয়ার্ড আমি ইউজ না করি, তারা হচ্ছে পশ্চিমাদের খুব ঘনিষ্ঠজন আর কি, সুন্দরভাবে বলতে গেলে ঘনিষ্ঠজন বলা যায়। আচ্ছা, তো এই দেশগুলোর নাম আপনারা সবাই জানেন। দেশটার নাম কি? এই দেশটার নাম হচ্ছে সৌদি আরব, তাই না? এই দেশটা, এখানে যে বড় দেশটা আছে, এই দেশটার নাম হচ্ছে সৌদি আরব। এই দেশটার নাম হচ্ছে, এই পাশটাতে হচ্ছে সৌদি আরব। যদিও সৌদি আরব অনেক বড় রাষ্ট্র, মাথায় রাখবেন এটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের যে রাজধানী, তার রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। রিয়াদ হচ্ছে তার রাজধানী। অনেকে আবার ভুলে জেদ্দা দিয়ে দেন। জেদ্দা কিন্তু তার সম্মেলনের শহর, যেখানে প্রচুর পরিমাণে সম্মেলন হয়, লাইক অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ওআইসি, আরব লীগ, তারপরে হচ্ছে বা আরবদের নিয়ে মধ্যপ্রাচ্যের যে সম্মেলনগুলো হয়, বেশিরভাগ জেদ্দাতে হয়। ওকে ওকে, ভেরি গুড। ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন। জর্ডান আম্মান, মাশাআল্লাহ। জুই রাইট আনসার, আলম রাইট আনসার, আশফিকা রাইট আনসার, নিজুম রাত, ওকে, তাহজিব অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে গনি স্যার আছেন, তারপর আশফিকা কবির, রোকসানা, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এই সৌদি আরবের দক্ষিণ দিকে এই অঞ্চলটাকে বলা হয় সুখী আরব। এটা কি তাহলে অসুখী আরব? মূলত এদিকে বৃষ্টিপাত কম হয়, কিন্তু এই দক্ষিণ দিকটাতে বৃষ্টিপাত বেশি হয়। এবং এই দেশটার নাম হচ্ছে ইয়েমেন। ইয়েমেনকে বলা হয় সুখী আরব। ইয়েমেন, এই ইয়েমেনকে বলা হয় সুখী আরব। ইয়েমেনটা যদি আরেকটু বড়, ইয়েমেনটা আরেকটু বড় হবে, ইয়েমেনটা এতটুকু হবে। ইয়েমেনের পরে এই অঞ্চলটাতে আছে ওমান। ওমানও বড়, ওমানও ছোট না, ওমানও মোটামুটি বড়। এই পাশটাতে হচ্ছে ওমান। ওমানের পরে এই কোনার দিকটাতে আছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই, সংযুক্ত আরব আমিরাত। উপরের দিকটাতে আপনারা খেয়াল করবেন, এই অঞ্চলটাতে আছে ইরাক। এই অঞ্চলটা জুড়ে আছে ইরাক, এবং এখানে বড় একটা দেশ আছে, এই দেশটার নাম হচ্ছে ইরান। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সাথে সাথে আপনারা দেখবেন এখানে কিন্তু মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অনেকগুলো দেশ আছে। যেমন আমরা যদি বলি হচ্ছে কুয়েত, কাতার, এরকম অনেকগুলো দেশ আছে। ঠিক আছে, আমরা যদি বলি কুয়েত, ধরেন এখানে আছে কুয়েত, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে বাহরাইন, বাহরাইন, তারপরে এখানে হচ্ছে কাতার, এরকম দেশগুলো আছে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই আটটাকে বলা হয় পারস্য উপসাগরীয় রাষ্ট্র। কারণ দেখেন এখানে পারস্য উপসাগরটা মূলত কোন জায়গাটা, এখানে পারস্য উপসাগরটা মূলত কোন জায়গাটাকে ইন্ডিকেট করে, এটা একটু আপনাদেরকে একটু বুঝাই দিই। মূলত এখানে পারস্য উপসাগরটা কোন জায়গাটা ইন্ডিকেট করে, এই অঞ্চলটা জুড়ে এই পুরোটা অঞ্চলকে বলা হয় পারস্য উপসাগর। এই পুরোটা অঞ্চলকে, এই অঞ্চলটা হচ্ছে পারস্য উপসাগর। এই পুরোটা অঞ্চল হচ্ছে পারস্য উপসাগর। এবং পারস্য উপসাগরের সাথে এদিকে একটা ছোট্ট লিঙ্ক আপ আছে, এই অঞ্চলটাতে একটা লিঙ্ক আপ আছে। এই লিঙ্ক আপটা পারস্য উপসাগরের সাথে যুক্ত করেছে ওমান উপসাগরকে, ওমান উপসাগরকে। এবং এই লিঙ্ক আপটা হচ্ছে সেই প্রণালী, যে ছোট্ট প্রণালীর জন্য পুরো পৃথিবী, বিশেষ করে
এশিয়া মহাদেশ বাংলাদেশের মতো যারা পেরিফেরি কান্ট্রিজ গুলো আছে অর্থাৎ থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি গুলো আছে, তারা সবাই কিন্তু তেলের মানে একটা খুবই বিদ্যুতের একটা অবস্থানে আছে। আপনারা দেখবেন যে বাংলাদেশের যে তেলের পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ছোট্ট জায়গাটার জন্য। এবং এই প্রণালীটার নামই হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। তাহলে যদি বলা হয়, প্রিয় স্যারেরা বলেন, হরমুজ প্রণালী যুক্ত করেছে কাকে? কে বলতে পারবে? ওকে, আচ্ছা ভাই, আলিফের শেয়ার থেকে এসেছি। সাকিবুল ইসলাম আরাফাত, আচ্ছা অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে হরমুজ প্রণালী কি? হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে, এই পারস্য উপসাগরকে, পার্সিয়ান গালফকে যুক্ত করেছে ওমান উপসাগরের সাথে। এই যে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে, এই যে ওমান উপসাগর, তাহলে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে, এটার নামই হচ্ছে হরমুজ প্রণালী। তাহলে যদি প্রশ্ন করা হয় হরমুজ প্রণালী কাকে যুক্ত করেছে? পারস্য উপসাগর প্লাস ওমান উপসাগর। আর পৃথক করেছে কোন দুইটা দেশ? একটা হচ্ছে ইরান আর আরেকটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এই দুইটাকে পৃথক করেছে। আর হরমুজ প্রণালীর উপরে বর্তমান নিয়ন্ত্রণ আছে কোন দেশের? এটা হচ্ছে এই ইরানের। ইরানের কিন্তু সম্পূর্ণ নেতৃত্ব এখানে। প্রিয় ভাইরা, সবাই একটু কষ্ট করে এতটুকু পর্যন্ত বুঝতে পারলে সবাই একটা লাভ রিয়েক্ট ইউজ করেন যে স্যার আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত বুঝেছি, একটু রিয়েকশন ইউজ করেন। আমি একটু দেখি আপনারা লাভ রিয়েক্ট দেন, আমি একটু দেখি যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা। পারস্য আর ওমান, রাইট। তেহজিব, রাইট আনসার। আমি এটা একটু লিখে দিচ্ছি আপনাদের। তাহলে হরমুজ যে প্রণালী, যেটা পরীক্ষাতে আসতে পারে এবং আজকেও গুচ্ছ অধিভুক্ত অর্থাৎ জিএসটি, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে এসেছে এই হরমুজ প্রণালী নিয়ে। তাহলে হরমুজ, এই হরমুজ প্রণালী যুক্ত করেছে কাকে? হরমুজ যুক্ত করে হচ্ছে পারস্য প্লাস ওমান উপসাগর। আর এটা পৃথক করে কাকে? পৃথক করে ইরান মাইনাস সংযুক্ত আরব আমিরাত, ইউএই। ঠিক আছে, এটাই সেই প্রণালী। ওকে, ভেরি গুড, ভেরি গুড। সুমি, রাইট আনসার। রোকসানা, আশফিকা, তেহজিব, সুলতানা, ওকে, মাশাআল্লাহ, সালমান, সবাই রাইট আনসার। আচ্ছা, তারপরে হচ্ছে উয়ামি, এটা কি বানানটা কেন আসতেছে না? আচ্ছা, হারব হচ্ছে বলেছে যে ভাই এটা বুঝতেছি না, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই প্রণালীটা মানে মূলত প্রণালী কাকে বলে? যেটা দুইটা জলসীমাকে যুক্ত করবে, অর্থাৎ দুইটা সমুদ্রকে যুক্ত করবে, আর দুইটা স্থলপথকে পৃথক করবে, অর্থাৎ দুইটা ল্যান্ডকে পৃথক করবে। তো একটু খেয়াল করেন, এই পাশটা হচ্ছে ইরান, ইরানকে পৃথক করেছে সংযুক্ত আরব আমিরাত থেকে, এবং এই মাঝখানের যে জায়গাটা, এটার নামই হচ্ছে হরমুজ প্রণালী, যেটা পারস্য উপসাগরকে যুক্ত করেছে ওমান উপসাগরের সাথে। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু বলেন প্রিয় স্যারেরা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ভেরি গুড, সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, সবাই মাশাআল্লাহ ক্লিয়ার, মোটামুটি পারবেন আশা করছি। ওকে, আচ্ছা, ওকে। একজন বলেছেন যে ভাই হরমুজ প্রণালী মানে কতটুকু, মানে কতটুকু বলতে এটা লম্বা নাকি প্রস্থ, কোনটা জিজ্ঞেস করছেন? মানে এটা কি লম্বায় নাকি প্রস্থে, কোনটা? যদি লম্বায় হয়, লম্বায় হচ্ছে 167 কিলোমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য, যদি বলেন দৈর্ঘ্য লম্বা, এটা দৈর্ঘ্য হচ্ছে 167 কিলোমিটার। আর এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে 33 থেকে সর্বোচ্চ 39 কিলোমিটার, এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 167 আর প্রস্থ হচ্ছে 93 কিলোমিটার। ঠিক আছে, 93 কিলোমিটারের মতো এটার মানে যে প্রস্থ আছে সেটা। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, পারা যাবে এতটুকু। জুই, রাইট আনসার। রোকসান অলরেডি আনসার করেছেন 39, ভেরি গুড। আচ্ছা, তারপরে মেহজাবিন হক, ক্লিয়ার। ওকে, ইনশাল্লাহ পারবে, সবাই পারবেন। এখন আপনাদেরকে
আচ্ছা, উম্মিয়া হারব বলেছেন স্যার বুঝি নাই। সমস্যা নেই, আবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন, মূলত প্রণালী কাকে বলে? মনে করেন এটা একটা ভূমি, এই পুরোটা একটা ভূমি ছিল, এক সময় এই পুরোটা একটা ভূমি ছিল, এবং এই পাশে একটা সমুদ্র ছিল, এবং মনে করেন এই পাশে একটা সমুদ্র ছিল। এখন সৃষ্টিকর্তা কি করলো? এই ভূমিতে একটা ভূমিকম্প দিল, এবং এই ভূমিটা ফাটল ধরে গেল। ধরেন মাঝখান দিয়ে এভাবে ফাটল ধরে গেল, এভাবে ফাটল ধরে গেল, এবং ফাটল ধরে কি হলো? এই পাশের সমুদ্র এবং এই পাশের সমুদ্র, যেটা এই দুইটার সমুদ্রের যে পানি, সেই পানি একসাথে মিশ্রিত হয়ে গেল, অর্থাৎ এদিক দিয়ে পানিটা এসে এটার সাথে মিক্স হয়ে গেল। তাহলে সমুদ্র প্লাস সমুদ্র, আর ভূমি মাইনাস ভূমি, কারণ দুইটা ভূমিকে পৃথক করে দিয়েছে। তাহলে একটা ভূমি হচ্ছে ইরান, আর আরেকটা ভূমি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আর উত্তর দিকে, উপর দিকে আছে পারস্য উপসাগর, পারস্য উপসাগর, আর দক্ষিণ দিকটাতে আছে মূলত ওমান উপসাগর, ওমান উপসাগর। তাহলে উপরে হচ্ছে পারস্য, নিচে হচ্ছে ওমান। এই দুইটা উপসাগরকে, পানিটাকে যুক্ত করেছে, আর দুইটা ভূমিকে আলাদা করে দিয়েছে। একটার নাম হচ্ছে ইরান, আর আরেকটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই যে মাঝখানে যেটা উৎপন্ন হয়েছে, এটার নামই হচ্ছে একটা প্রণালী, আর এই প্রণালীর নাম হরমুজ প্রণালী। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন। কেমন? এর থেকে সহজভাবে আর কিভাবে বুঝাবো? ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে যিনি বলেছিলেন বুঝতে পারেন নাই, আশা করি স্যার বুঝতে পেরেছেন। হারব স্যার, ভেরি গুড। তাহলে এতটুক পর্যন্ত আমাদের সব ডাটা শেষ। তাহলে দেখেন কোন কোন দেশগুলো আপনি চিনলেন। এটা হচ্ছে ফিলিস্তিন, ফিলিস্তিনের উপরে লেবানন, তার উপরে সিরিয়া, তার উপরে তুরস্ক। এই ইসরায়েলের পূর্ব দিকটাতে আছে জর্ডান, নিচে আছে সৌদি আরব, সৌদি আরবের নিচে ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, তারপর কুয়েত, এপাশে ইরাক, এপাশে ইরান। অনেকগুলো দেশ আপনি জানলেন, ঠিক আছে। আপনাদেরকে একটু বাংলাদেশের অবস্থান থেকে এগুলাকে একটু বুঝাই, তাহলে হয়তো বা আপনার কাছে একটু ফ্যামিলিয়ার মনে হবে বিষয়টা। দেখেন, নিচের দিকে এই যে আমাদের যে নিচের দিকটা আছে, এই নিচের দিকটাতে এই পুরোটাই হচ্ছে ভারত মহাসাগর, এই পুরোটাই হচ্ছে ভারত মহাসাগর, ইন্ডিয়ান ওশেন। এবং এই ইরানের এই অঞ্চলটাতে আছে, এই অঞ্চলটাতে আছে আফগানিস্তান, আফগান। আফগানিস্তানের পাশে এই পুরোটা অঞ্চল জুড়ে আছে পাকিস্তান, আমাদের এক্স, তাই না? পাকিস্তান, পাকিস্তানের সাথে আরেকটু আমি একটু এই পাশটাতে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন আপনি দেশগুলো আসলে কত বড়। এই অঞ্চলটা জুড়ে পুরোটা অঞ্চলে, এই পুরোটা অঞ্চলে, এই পুরোটা অঞ্চলে ইনক্লুডিং বাংলাদেশ, ধরেন এখানে আমি অনেক বড় করে বাংলাদেশটাকে আঁকতেছি, কারণ বিশ্বের ক্ষেত্রে আমরা একটু বাংলাদেশটাকে একটু বড় করার চেষ্টা করতেছি আর কি। এই পুরোটা অঞ্চলে বাংলাদেশ, এই অঞ্চলটাতে আছে নেপাল, এই অঞ্চলটাতে আছে ভুটান, এখানে আছে ইন্ডিয়া, এখানে আছে শ্রীলঙ্কা, আর এই পাশটাতে আছে মিয়ানমার। তাহলে আপনি খেয়াল করেন মূলত বাংলাদেশ থেকে কত দূরে এগুলা। বিশাল বড় একটা ইন্ডিয়া পাড়ি দিতে হবে আপনাকে, তারপর পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, জর্ডান, তারপর ফিলিস্তিন। এটা হচ্ছে রুট। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশ কত দূরে। এখানে বাংলাদেশ কিন্তু অনেক পূর্বে, অর্থাৎ দক্ষিণ এশিয়াতে অবস্থিত। তাহলে বাংলাদেশের অবস্থানের ভিত্তিতে এগুলা কি বুঝতে পেরেছেন কিনা প্রিয় স্যারেরা? এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন বাংলাদেশের অবস্থানের ভিত্তিতে যে মূলত ওরা আছে কোথায়? ওকে, গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। প্রিয় স্যারেরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? প্রিয় স্যারেরা সবাই একটু বলেন। ভেরি গুড। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বুঝতে পেরেছেন। ভেরি গুড। আচ্ছা, একজন বলেছে স্যার হরমুজ নামকরণটা কিভাবে আসছে? মূলত হরমুজ নামকরণ কিন্তু দুই তিনটা মানে ব্যাখ্যা আছে। মূলত হরমুজ প্রণালীটা, অঞ্চলটা মূলত ওই অঞ্চলে প্রচুর পরিমাণে খেজুর গাছ হইতো আর কি। তো আগের অ্যারাবিক ভাষায় এই খেজুর গাছটাকে বলা হয় হরমুগ,
হুর, তারপর হচ্ছে মুখ, MOGH, মুখ, হুরমুগ। তাহলে এটা হচ্ছে খেজুর, এবং এই হরমুজ থেকে অনেকে মনে করে যে এটাকে হরমুজ ভাষা এসেছে। আবার আপনারা একটা ইয়া দেখেছেন হয়তোবা, যে জুরথষ্টীয় যে আমাদের যে দেবতাগুলো আছে, এই দেবতাগুলোর মধ্যে একজন দেবতা ছিল যার নাম ছিল হরমুজ। অনেকে মনে করে সেই দেবতার নামে এই প্রণালীর নামকরণ করা হয়েছে। তাহলে এটা এক একজনের এক এক রকমের ইয়া আছে, তো আমরা সেটাতে না যাই। এই হরমুজটা মাথায় রাখবেন একটু, হরমুজ এটা খেজুর গাছের একটা আরবিক বা ইরানিয়ান প্রতিশব্দ হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আশা করছি পারবেন প্রিয় স্যারেরা। সবাই বলেন ক্লিয়ার কিনা, এই পুরোটা অঞ্চলটা ক্লিয়ার কিনা। আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে আমাদের মূল ম্যাপটাতে একটু দেখাই। দেখেন এই পুরো ম্যাপটাকে একটু আপনি দেখাই। এবার দেখেন, আশা করি এখন আরো বেশি সুন্দরভাবে ক্লিয়ার হবে। এই যে আমরা যেটা আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত, যে অঞ্চলটা যেটা নিয়ে মূলত পুরো পৃথিবীর মাথা ব্যথা, সেটা হচ্ছে এই অঞ্চলটা, এটা ঠিক আছে। এই অঞ্চলটা, এই অঞ্চলটাই হচ্ছে সেই অঞ্চলটা যেটা ইসরায়েল। আর বর্তমান সময়ে যেখানে যুদ্ধ অবস্থা আছে সেটা হচ্ছে এই বিশাল দেশটা, এই বিশাল দেশ। এই বিশাল দেশটার নাম কি বলেন তো? এটার নাম হচ্ছে ইরান। তাহলে ইরানের সাথে যুদ্ধ চলতেছে এই পিচ্চু দেশটার, কিন্তু তার তো পাওয়ার আছে। আপনি মাথায় রাখবেন যে তার ইরানের অনেক বড় ভূমি হলো সবগুলো কিন্তু বসবাসযোগ্য না, কারণ এই অঞ্চলে তার বিশাল বড় পর্বতমালা, এখানে তার একটা ছোট মরুভূমি টাইপের আছে। আর মূলত তাদের বসতিটা এই অঞ্চলটাতে তেহরান, তেহরান অঞ্চলে। আর আমি জানি না আপনারা দেখছেন কিনা, আমি আরেকটু জুম ইন করে দেখাই। আপনি খেয়াল করলে দেখবেন এই যে এখানে ছোট্ট একটা দ্বীপের মতো আছে, দেখছেন? এই যে এটা ছোট্ট একটা দেখেন দ্বীপের মতো আছে। এই দ্বীপটাকে বলা হয় খার্গ দ্বীপ। কি দ্বীপ বলা হয় বলেন তো? খার্গ, খার্গ দ্বীপ। এই খার্গ দ্বীপটা হরমুজ প্রণালীর একদম কাছে, এবং এই খার্গ দ্বীপেই ইরানের 94% অর্থাৎ 94% জ্বালানি তেল সব এই দ্বীপে। এই দ্বীপটার আশেপাশে এই জন্য সবচেয়ে বেশি পরিমাণে আমরা জানি যে সুরক্ষা দেয়া আছে মূলত ইরানের। এবং সত্যিকার অর্থে এটাতে কেউ আক্রমণও করে না, কারণ আক্রমণ করলে আগে পরে সবার লস, এটাতে তেলের নষ্ট হবে, তেলের ঝুঁকি আছে। তো সেক্ষেত্রে এই পুরোটা ইরানের আশেপাশে, যদিও খার্গ দ্বীপের আশেপাশে হামলা চালানোর জন্য ইউএসএ চেষ্টা করতেছে, কিন্তু এই খার্গ দ্বীপটাই হচ্ছে ইরানের সেন্টার বলতে পারেন, মানে তেলের সেন্টার, যেখানে প্রায় 94% তেল মূলত এই দ্বীপটা থেকে রপ্তানি হয়। ওকে ওকে, মাশাআল্লাহ, আশা করছি বুঝতে পেরেছেন প্রিয় স্যারেরা। পারস্য উপসাগর কোনটা? একজন বলেছেন স্যার পারস্য উপসাগর, এই যে এটা, এই যে এটা হচ্ছে পারস্য উপসাগর। এই পুরোটা অঞ্চল হচ্ছে পারস্য উপসাগর, এবং এইটাই হচ্ছে সেই হরমুজ প্রণালী, যেটা পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগরের যুক্ত করে, এই যে যুক্ত করতেছে, এটাই হচ্ছে সেই হরমুজ প্রণালী। ক্লিয়ার কিনা প্রিয় স্যারেরা? ওকে ওকে, মাশাআল্লাহ, ক্লিয়ার, ভেরি গুড, ক্লিয়ার। যদি ক্লিয়ার হন, আমরা আর বেশি লেংদি করবো না, আমরা এবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু জায়গা সম্পর্কে একটু আলোচনা করব। আলোচনা করেই তারপর আমরা আমাদের যেই কনটেক্সট, সেই কনটেক্সটে ফিরে যাবো আস্তে আস্তে। ওকে, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার, মোটামুটি বুঝতে পেরেছেন, এবং এটা নিয়ে কোনো ধরনের ঝামেলাও নাই আপনাদের। আচ্ছা, তাহলে চলেন এবার পরেরটাতে চলে যাই। আমরা এগুলো সবই বুঝেছি। এবার আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ টার্মিনোলজি সম্পর্কে জানবো। যেমন সর্বপ্রথম যেটা সম্পর্কে জানবো, এটা হচ্ছে অপারেশন এপিক ফিউরি। অপারেশন এপিক ফিউরি মূলত কি জিনিস? আমরা জানি যে এই 4 বদমাইশ, এটা হচ্ছে নাম্বার 1 বদমাইশ, এটা হচ্ছে 2, এটা 3, আর এটা হচ্ছে ইনফিনিটি বদমাইশ। দুইটাই বদমাইশ বেশি। তো তারা মিলে 28 ফেব্রুয়ারি 2026, 28 ফেব্রুয়ারি 2026 একটা অপারেশন লঞ্চ করেছিল, যেটার নাম হচ্ছে অপারেশন এপিক ফিউরি। এপিক মানে তো আপনারা জানেন শ্রেষ্ঠ, এবং ফিউরি মানে হচ্ছে ওইটাই আনবিটেবল টাইপের। এবং এই যে তাদের এই অপারেশনের মাধ্যমে মূলত তারা কোলাবোরেশন করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র প্লাস ইসরায়েল, তো এখানে আছে, ঠিক আছে, ইসরায়েল। তাদের এই কোলাবোরেশনের মাধ্যমে এখানে একটা বিশাল বড় একটা আমরা দেখেছি যে বিমান হামলা করা হয়। এবং 28 ফেব্রুয়ারিতে 2026-এর 28 ফেব্রুয়ারিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি ছিলেন আয়াতুল্লাহ আলী খোমেনি, তিনি শহীদ হন বা মারা যান।
তো এই 28 ফেব্রুয়ারির যেই গুরুত্বপূর্ণ বিমান হামলা ছিল এটার নামই হচ্ছে অপারেশন এপিক ফিউরি, এবং এটাতে লক্ষ্যবস্তু করা হয় কাকে? লোহিত সাগর তীরবর্তী যে ইরানের ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো আছে এবং তাদের যে মানে মাটির নিচে ভূগর্ভস্থ যে মিসাইল ডিপোগুলো আছে সেগুলোকে কিন্তু প্রধান লক্ষ্যবস্তু করা হয়। পাশাপাশি এটাতে নেতৃত্ব দিয়েছিল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, যেটাকে আমরা সেন্ট কম নামেও ডাকি। এই সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম কিন্তু অলরেডি ভেনিজুয়েলাতে যে নিকোলাস মাদুরো তাকে যে তুলে আনা হলো যে অপারেশনের মাধ্যমে, হ্যাঁ মিডনাইট, আমরা দুঃখিত, যে অপারেশনের মাধ্যমে তাকে তুলে আনা হলো সেটার মাধ্যমে এই সেন্টকমের নেতৃত্ব কিন্তু সেখানেও ছিল। অর্থাৎ সবচেয়ে বড় বড় অপারেশনগুলো কিন্তু এই সেন্টকম পাশাপাশি তাদের যে নেভাল ফোর্সেস আছে সকলের সমন্বয় করে সেগুলা নেওয়া হয়, বিমান বাহিনীর সমন্বয় করে। তো এই সেন্টকমটা একটু মাথায় রাখবেন, পাশাপাশি অপারেশন এপিক ফিউরি এই নামটা একটু মাথায় রাখবেন। সবাই একটু বলেন অপারেশন এপিক ফিউরি এতটুকু পর্যন্ত কি ডান কিনা? স্যাররা সবাই একটু কষ্ট করে বলেন এপিক ফিউরি এটা কি ডান কিনা? ওকে ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ সুলতানা রাজিয়া। আচ্ছা, আশা করছি যে আপনারা সবাই এতটুকু পর্যন্ত সবগুলোই বুঝেছেন, কোনো ধরনের ঝামেলা নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তেহজিব বলেছেন স্যার চিকেন নেক কোথায়? চিকেন নেক বাংলাদেশের সাথে, হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ এবং নেপালের মধ্যবর্তী ভারতীয় অংশ, যেটাকে বলা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। আচ্ছা, অপারেশন ট্রু প্রমিস, এই অপারেশন ট্রু প্রমিস এখন পর্যন্ত 4টা হয়েছে, 3টা অলরেডি ডান শেষ, আর চতুর্থ যেটা আছে এটা চলছে। এটার কিন্তু 88, 89, 90 নাম্বার ওয়েভ চলছে, এক একটা মারে এক একটা ওয়েভ হয়। তাহলে এই যে অপারেশন ট্রু প্রমিস, যেটাকে আমরা জানি যে ইরানিয়ান ভাষায় বলা হয় ওয়াদায়ে সাদেক, মানে একদম সত্য ওয়াদা, যেটাকে বলা হয় অপারেশন ট্রু প্রমিস। এটা ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে চলমান সংঘাত সেটাতে ইরান কর্তৃক পরিচালিত যে পাল্টা আক্রমণগুলো এগুলোকে মূলত অপারেশন ট্রু প্রমিস নামে আখ্যায়িত করা হচ্ছে, যার মধ্যে অপারেশন ট্রু প্রমিস 1 যেটা সেটা 2024 সালের এপ্রিল মাসে হয়েছিল। এবং এটা কখন হয়েছিল? 2024 সালের এপ্রিল মাসে। এবং সিরিয়ার, আমরা জানি যে সিরিয়াতে ইরানের যে কনসুলেট হয়েছিল আছে সেটাতে হামলার জবাবে এপ্রিল মাসে ইসরায়েলের উপর ইরান প্রথম বড় ধরনের ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা এবং ব্যালিস্টিক অ্যান্টি ব্যালিস্টিক যে মিসাইলগুলো আছে সেগুলো কিন্তু তারা দিয়েছিল বা তারা উৎক্ষেপণ করেছিল। তারপরে আসেন, এটা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 1, দেন অপারেশন ট্রু প্রমিস 2 দ্বিতীয় নাম্বার, যেটা একটা হয়েছে 24-এর এপ্রিল মাসে, আরেকটা হচ্ছে 2024-এর অক্টোবর মাসে। আপনারা দেখেছেন 12 দিনের যে যুদ্ধগুলো হয়েছে ইরান ইসরায়েলের, হ্যাঁ ওই সময়টা, এবং এই সময়ের মধ্যেই তার আগের সময়ও কিন্তু অপারেশন ট্রু প্রমিস 2 নাম্বারটা কিন্তু পরিচালনা করা হয়েছে, যেটা 1 অক্টোবর 2024 তারিখে ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিন্তু নিক্ষেপ করেছে। তো এটা কিন্তু ইরানের একটা খুবই বড় একটা মেন্টাল স্ট্রেংথ আমরা দেখেছিলাম, যে তারা মূলত তাদের আয়রন ডোমগুলো কোথায় কোথায় সেট করা আছে এগুলোর অবস্থান তারা চিহ্নিত করেছে এই মিসাইলগুলো মেরে মেরে। এখন বর্তমানে ইরানের কাছে একদম ক্লিয়ার একটা ইমেজ আছে যে মূলত তাদের আয়রন ডোমগুলা বা যুক্তরাষ্ট্রের নিযুক্ত যে থার্ড আকাশ প্রতিরক্ষা যে মনিটরিং সিস্টেমগুলো আছে এগুলো মূলত কোন কোন জায়গাতে প্রতিস্থাপন করা হয়েছে, এবং সেগুলো থেকে বেঁচে একটা রকেট কিভাবে সজোরে একদম নির্ভুলভাবে তাদের টার্গেটে আঘাত করতে পারবে, এই সবগুলোর ম্যাপ কিন্তু ইরানের কাছে চলে এসছে। তো আপনি দেখবেন যে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 নাম্বারটা হয়েছে 2025 সালে, এবং এটা কিন্তু ইরান ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধটাতে কিন্তু অপারেশন ট্রু প্রমিস 3 কিন্তু তারা ব্যবহার করছে। কিন্তু এই 3টা থেকে আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা কম। আপনাদের পরীক্ষাতে প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে বর্তমান সময়ে যেটা চলছে, যেটা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4। এটা কিন্তু 2 না 3ও না, বরং কি 4। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ডান স্যার, ওকে, মিজান স্যার ক্লিয়ার, সলিমুদ্দিন স্যার ক্লিয়ার, এস কে ইমরান, জুই স্যার ক্লিয়ার, আহমদুল্লাহ, সালমা, ইউসুফ, মাশাআল্লাহ সবাই ক্লিয়ার। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ডান। এবার আমরা যেটা সম্পর্কে জানবো এটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা। দেখেন, এটা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4, যেটা বর্তমান সময়ে চলমান, এবং 2026 সালের মার্চ মাসে
ইরান তাদের যে শীর্ষ সামরিক নেতারা আছে তাদেরকে যখন হত্যা করা হলো, বিশেষ করে এই যে একটু আগে আমরা করেছিলাম বা আমরা সবাই যে জানি অপারেশন অ্যাপিক ফিউরি, যেটা 28 ফেব্রুয়ারিতে হয়েছিল, যার মাধ্যমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যারা আছে তারা মৃত্যুবরণ করেছে। বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি, তিনি মারা গিয়েছেন। তো এটার পরে ইরান যে পাল্টা আক্রমণটা করেছে সেটার নামই হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4। এবং এটার মাধ্যমে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন যতগুলো সামরিক ঘাঁটি আছে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এবং আপনারা দেখবেন যে এটাতে আইআরজিসি এটাতে হামলা করেছে অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক মিসাইল, যেমন কদর, ঠিক আছে, তারপর হচ্ছে খাইবার খাইবার তারপর হচ্ছে সিরজিল সিরজিল সিরজিল, ঠিক আছে, এরকম অনেকগুলা, তারপর ফাতা ফাতা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই গেম প্লেটাই চেঞ্জ করে দিয়েছে, কম দামি কিছু ড্রোন যেগুলোকে বলা হয় শাহেদ ড্রোন। শাহেদ শাহেদ ড্রোন বলা হয় যেগুলোকে। এই শাহেদ ড্রোনগুলা কিন্তু মূলত এই মানে যুদ্ধের একদম মোড়টাই ঘুরে দিয়েছে। তো আপনারা কি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? প্রিয় স্যাররা সবাই একটু বলেন, এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা? ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। তাহলে এই শাহেদ ড্রোন কিন্তু এই পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, সবাই ক্লিয়ার, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ক্লিয়ার। তাহলে এই যে জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ব্যবহৃত যে মিসাইলস গুলা, কোন ড্রোন গুলা ব্যবহৃত হয়েছে, হ্যাঁ, এই সবগুলা থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং আপনারা দেখবেন যে এখানে কিন্তু আরো অনেকগুলা জিনিসের নাম এসেছে, যেমন ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে যেগুলো আছে ইসরায়েলের, যেমন ইসরায়েলের মধ্যে আপনারা দেখবেন থার্ড, যেটা মূলত আমেরিকার কিন্তু ইসরায়েল ব্যবহার করছে। পাশাপাশি হচ্ছে আয়রন ডোম, আয়রন ডোম, এই যে বিষয়গুলা, আয়রন ডোম, তারপর হচ্ছে আয়রন বিম, এগুলো সবগুলোই তারা ব্যবহার করছে। তাদের অত্যাধুনিক যে প্রযুক্তি সেগুলোকে বিট করে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলা বা ব্যালিস্টিক মিসাইলগুলা, এগুলো সবগুলাই কিন্তু ইরান এখন ব্যবহার করছে। এখন ইরান কিন্তু এই গেমের মধ্যে এগিয়ে আছে, কারণ তার কাছে বিশ্ব রাজনীতির একটা বড় অস্ত্র আছে, সেটা হচ্ছে ভৌগোলিকভাবে একটা সমৃদ্ধ অঞ্চল এবং একটা খুবই সুন্দর একটা অঞ্চল, যার কারণে সে হরমুজ প্রণালীটা দখল করে পারস্য উপসাগরের উপর নিয়ন্ত্রণটা রেখেছে। তো প্রিয় স্যারেরা, হ্যাঁ, তেহজিব বলছে খেলা যে চলছে কোন লেভেলে, একটা আপার লেভেলে খেলা চলছে। আমরা চাই অচিরেই ইসরায়েল ধ্বংস হোক, ঠিক আছে, এবং মানবতা পুনরুদ্ধার হোক। তো দেখেন, সবাই একটু খেয়াল করেন, এবার আমরা যেটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে ইরানের সামরিক বাহিনীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ শাখা, যেটার নাম হচ্ছে আইআরজিসি। আপনার নাম শুনেছেন অনেকবার, তাই না? এই আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, এরা 1979 সালে যখন আমরা দেখেছি যে ইসলামিক রেভলিউশনটা হয়েছে, রেজা শাহ পাহলভীর ফল, শাহী বংশের ফল ডাউন হয়েছে এবং ইসলামিক রেভলিউশনটা হয়েছে, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে মূলত এই বাহিনীটা গঠন করা হয়। এবং আমরা জানি যে আইআরজিসিটা ইরানের যে সামরিক বাহিনী এটার একটা অংশ, যেটাতে প্রায় 2.5 লাখের মতো, এই যে 2.5 লাখের মতো একটা মিলিশিয়া আছে তাদের। তো বাংলাদেশেরও কিন্তু মিলিশিয়া খুব বড়, এবং ধরা হয় যে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মূলত আধা সামরিক বাহিনী কিন্তু বাংলাদেশের কাছে রিজার্ভ আছে, যারা হচ্ছে আনসার বাহিনী। তো ঠিক তেমনি ভাবে বিপ্লবী রক্ষা যে বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী মিলিয়ে সবচেয়ে অ্যাগ্রেসিভ 2.5 লাখ সামরিক কর্মী নিয়ে গঠিত হয়েছে আইআরজিসি। এবং বর্তমান সময়ে পহেলা মার্চ 2026, এই কিছুদিন আগে 1 মার্চ 2026-এ এই আইআরজিসির বর্তমান কমান্ডার ইন চিফ হয়েছেন আহমেদ ওয়াহিদি। এই নামটা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু খুব হাইলাইটে আছে, আহমেদ ওয়াহিদি আইআরজিসির বর্তমানে তিনি কিন্তু ক্ষমতায় আছেন। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, সালিম রাইট আনসার, সরওয়ার স্যার, শাওন স্যার আছেন আমাদের সাথে, জুই আছেন, রোকসানা, তারপরে মেহজাবিন মিজান আছেন, তারপর সফি মোহাম্মদ আব্দুল গনি আছেন, মাশাআল্লাহ, খুরশেদ আলম আছেন, সালমা আছেন, ভেরি ভেরি গুড। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
তাহলে এই আইআরজিসিটা এটা একটু ভালো করে পড়বেন। আইআরজিসিটা পর্যন্ত পারলে আশা করছি ক্লিয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই আজকের এতটুকু পর্যন্তই মূলত শর্ট একটা ক্লাস ছিল, যেগুলা আরব ইসরায়েলের রিলেটেড যে তথ্যগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। সবাই একটু কমেন্ট করে আমাদের জানান যে আজকের ক্লাসটা কেমন লেগেছে, একটু কমেন্ট করে জানান যে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আপনারা কোন কোন কন্টেন্টের উপরে ফ্রি ক্লাস চান সেগুলো একটু জানাবেন। আমরা দৈনন্দিন ইনশাল্লাহ আপনাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসবো। পাশাপাশি আপনাদের জন্য একটা প্রতিদিনের মতো একটা দাওয়াত দিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু জেনারেল ফুল কোর্স যদি করতে চান তারা আমাদেরকে জি লেখে একটা কমেন্ট করবেন। তাদের জন্য কিন্তু আজকে একটা বিশাল ছাড় আছে, সবকিছু কেটে দিলাম, একটা বড় রকমের ছাড় আছে। এগুলো যা আছে স্ক্রিনে সব কেটে দিলাম আমি, এগুলোও না, একটা গুরুত্বপূর্ণ একটা ছাড় আছে। এবং আপনাদের কি করতে হবে, জাস্ট কমেন্টে যারা জেনারেল ফুল কোর্স করতে চান তারা জি কমেন্ট করবেন, যারা সাবজেক্টিভ ফুল কোর্স করতে চান তারা এস কমেন্ট করবেন, আর যারা কম্বো কোর্সটা করতে চান তারা জি এস কমেন্ট করবেন। এবং এটা করলেই আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 4টি জেনারেল এবং একটা সাবজেক্টিভ হাইলাইট, 100টার মতো ক্লাস পাচ্ছেন, এক্সাম পাচ্ছেন 100টা, এবং লাইফ টাইম রেকর্ডেড অ্যাক্সেস পাচ্ছেন, বারবার দেখে নিতে পারবেন। এবং এই কোর্সটা অবশ্যই অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হবে, পরীক্ষা ভিত্তিক প্রস্তুতি নেওয়া যাবে, শর্টকাট টেকনিকের মাধ্যমে বিগত প্রশ্নগুলো সলভ করা হবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা চাচ্ছেন যে আগামী আমাদের যে নিবন্ধন আছে সেই নিবন্ধনের আগে আমাদের প্রস্তুতিটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করব, এই স্মার্ট গাইডলাইনের জন্য আপনারা সবাই জেনারেল সাবজেক্টিভ অথবা জেনারেল প্লাস সাবজেক্টিভ এই দুইটাতে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যারা যারা যুক্ত হতে চান একটু দ্রুত আমাদেরকে একটু কমেন্ট করে জানান, আমরা বেশি সময় নেব না। এবং হচ্ছে আমরা আরো সুন্দর সুন্দর ক্লাস আপনাদের জন্য ইনশাল্লাহ উপহার নিয়ে আসবো। তো সেক্ষেত্রে যারা আমাদের সাথে পেইড ব্যাচের ক্লাসগুলো, এমনই দুর্দান্ত ক্লাসগুলো করতে চান, তাদের জন্য একটাই অনুরোধ, জেনারেল কোর্স, সাবজেক্টিভ কোর্স অথবা জেনারেল সাবজেক্টিভ দুইটা কোর্সেই আপনাদের কিন্তু ভর্তি চলছে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু কমেন্ট করবেন। যারা যারা জেনারেলে ভর্তি হতে চান তারা জেনারেল, যারা সাবজেক্টিভে ভর্তি হতে চান তারা সাবজেক্টিভ, যারা দুইটাই ভর্তি হতে চান তারা জেনারেল প্লাস সাবজেক্টিভ। এমডি মিজান নোয়াখালী জেনারেল এবং সাবজেক্টিভে ভর্তি হওয়ার জন্য চাচ্ছেন, একটু কষ্ট করে জেনারেল জিএস কমেন্ট করেছেন। আমরা আশা করি আমাদের যারা কম্পিউটার প্যানেলে আছে তারা খুবই দ্রুত আপনাদেরকে রেসপন্স করবে। ওকে, আলম স্যার জিএসএ আছেন। ওকে, আপনাদের জেনারেল সাবজেক্টিভ দুইটার জন্য আপনাদেরকে বিস্তারিত আপনাদের ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে। ইয়াকুব স্যার, ইমরান স্যার, হাবিবুর রহমান স্যার সবাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। তো যারা যারা আমাদের সাথে এই ছাড়, এটাও ছাড় আজকে, এই সবগুলা বাদ দিয়ে আজকে যারা একটা মেগা অফারে ভর্তি হতে চাচ্ছেন এবং 19তম শিক্ষক নিবন্ধনে একটা সুন্দর প্রস্তুতি, গোছানো প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা একটু কষ্ট করে কমেন্ট করেন যে জেনারেল ফুল কোর্স যারা করতে চান তারা জি কমেন্ট করেন, যারা সাবজেক্টিভ ফুল কোর্স করতে চান তারা এস কমেন্ট করেন, আর যারা সাবজেক্টিভ প্লাস জেনারেল দুইটাই করতে চান তারা জিএস কমেন্ট করেন। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের জন্য সুন্দরভাবে এই সবকিছু গুছিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, সুলতানা খাতুন সালমা বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের চাঁপাইনবাবগঞ্জে আম খাওয়ার দাওয়াত রইল ইনশাল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ যাব ইনশাল্লাহ, ঠিক আছে। বাংলাদেশ সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, যেটা দিয়ে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী পদ্মা প্রবেশ করেছে। এবং এই চাঁপাইনবাবগঞ্জের আম, আহা কি যে মিষ্টি, কি যে মজার। তো এই চাঁপাইনবাবগঞ্জে অবশ্যই যাইতে হবে, একদিন ঘুরে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আইআরজিসি জি প্লাস এস, শেখ ইমরান, আলম স্যার জিএস কমেন্ট করেছেন, কাজী হজরত আলী জি কমেন্ট করেছেন। সবাই একটু কমেন্ট করেন যারা যারা আমাদের সাথে এই জেনারেল কোর্সে, সাবজেক্টিভ কোর্সে এবং কম্বো ব্যাচে ভর্তি হতে চান। প্রিয় শিক্ষার্থীরা, একটু দ্রুত কিন্তু কমেন্ট করে আমাদেরকে সহায়তা করতে হবে, কেমন? ওকে, তাহলে আমাদের এই লাইভ ক্লাসটা আরো কিছুক্ষণ চলবে। যারা যারা এই অফারে ভর্তি হতে চাচ্ছে তারা কষ্ট করে জি এস অথবা জিএস দুইটাই কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আর আপনারা যে যে সাবজেক্টিভ কোর্সে ভর্তি হতে চাচ্ছেন সেই সাবজেক্টিভ কোর্সগুলো আছে কিনা, যেমন ইমরান স্যার বলেছেন, আপনাকে অবশ্যই আমরা রেসপন্স করবো খুবই দ্রুত, এবং আপনাদেরকে ইনশাল্লাহ খুবই দ্রুত রেসপন্স করা হবে। তো আমি চাই যে আপনাদের স্বপ্ন পূরণ হোক। হ্যাঁ, আপনাদের সাথে যে বেকারত্ব বা বেকার নামের যে একটা সামাজিকভাবে ব্যবহার করা একটা বাজে শব্দ আমাদের সাথে এখনো লেগে আছে, আল্লাহ তাআলা সেটাকে খুব দ্রুতই নির্মূল করুক, আপনাদেরকে একটা শান্তি দান করুক, পরিবারের সাথে মর্যাদা নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক। আর সেইটার পথে টিউটোরিয়াল পরিবার যদি আপনাদের সহযোগী হতে পারে তাহলে আমরা কিন্তু অনেক গর্বিত বোধ করব, আমরা নিজেদেরকে কিছু মনে করব যে উই হ্যাভ ডান সামথিং ফর ইউ,
ঠিক আছে? এবং এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার হবে সত্যিকার অর্থে। শিক্ষক হিসেবে সাধনার ব্যাপারে বলে না যে কবিগুরুরা বলেছে, দেখবেন যে সাধনার ব্যাপারে প্রাপ্তি অনেক বড় একটা জায়গা। তো আপনি অনেক কষ্ট করছেন, সাধনা করছেন, কিন্তু সত্যিকার অর্থে প্রাপ্তির জায়গা ছোট। তো তখন কিন্তু কষ্ট লাগেই সবার। তো আমরা জানি যে এইবার আপনারা ইনশাল্লাহ আপনাদের যে সামনে নিবন্ধন কোর্স আছে, যারা ভালো করতে চান তারা জেনারেল, সাবজেক্টিভ এবং জেনারেল বা সাবজেক্টিভ দুইটা কোর্সে যারা ভর্তি করতে চাচ্ছেন, এনরোল করতে চাচ্ছেন, একটু কষ্ট করে আমরা একটু কষ্ট করে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা সবাই 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 একসাথে সুন্দরভাবে ক্লাসগুলো করব। রুমা চৌধুরী বলেছেন, স্যার আমি আপনার ক্লাস দেখার পর এখানে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ স্যার, খুব সুন্দর করে ক্লাস করেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই কমেন্টগুলো আমাদের অনুপ্রেরণা। আমরা নতুনভাবে এই যে অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে ক্লাসে দাঁড়িয়ে গেছি, এটাও একটা একটা কাজ করে যে না, স্টুডেন্টরা আছে, একটু দেখা করে আসি। অফলাইন হলে হয়তো আরো সুন্দরভাবে ক্লাস নেওয়া যাইতো, আপনাদের সাথে কমিউনিকেশন করা যাইতো, কথা বলা যাইতো। যেহেতু অনলাইনে এটা সম্ভব না, তারপরেও আমরা চেষ্টা করবো যেন ক্লাসগুলো অনেক সুন্দর হয়, প্রাণবন্ত হয়, আপনাদের যেন মনে না হয় যে আমরা অফলাইনে ক্লাস করতেছি। তো এটার জন্যই কিন্তু বারবার বারবার কমেন্ট পড়ি, আপনাদেরকে একটু তাজা রাখার জন্য। তো আমাদের ইনশাল্লাহ পেইড ব্যাচও কিন্তু সেমই হবে। খুব সুন্দরভাবে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে কতটুকু বুঝেছেন, যেটা বুঝেন না সেটা বারবার করে বোঝানো হবে ইনশাল্লাহ। তো জেনারেল ফুল কোর্স, সাবজেক্টিভ ফুল কোর্স এবং কম্বো ব্যাচ সবগুলোতেই ভর্তি হতে GS অথবা GS কমেন্ট করেন। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লাইভ ক্লাসটা কিন্তু চলমান থাকবে কিছুক্ষণ, এবং এগুলো বাদ দিয়ে যদি একটা এক্সক্লুসিভ ছাড়ে যদি আপনি ভর্তি হতে চান, এখনই দ্রুত আমাদেরকে ইনবক্স করেন অথবা কমেন্টে GS অথবা GS লিখে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।